সৈয়দ আব্দুল আল ফাহাদ। আমি বর্তমান ঢাকা কলেজ সমাজ বিজ্ঞান বিভাগ 22 সেশনে অধ্যয়নরত আছি, দ্বিতীয় বর্ষে। এই যে আপনাদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের খসড়া প্রকাশিত হওয়ার পর আপনারা একটা প্রেস ব্রিফিং করেছেন এবং সেখানে আপনাদের কিছু বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে যদি আপনি বলেন যে এখানে প্রতিবন্ধকতা কোথায় দেখছেন আপনারা, যে এই যে আপনাদের যে দীর্ঘদিন আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, সেই স্বপ্ন পূরণে কি আপনারা পৌঁছাতে পেরেছেন বলে আপনারা মনে করেন, নাকি এখানে কোনো প্রতিবন্ধকতা রয়েছে? এই বিষয়গুলো নিয়ে যদি কিছু বলেন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমরা আন্দোলনটা করেছিলাম বর্তমান শিক্ষার্থীদের বিভিন্ন সেশন ভিত্তিক এবং একাডেমিক জটিলতার কারণে। এখন বিশ্ববিদ্যালয় হচ্ছে এটা চূড়ান্ত সত্য, রাষ্ট্র এটাকে একটা বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিবে, এটাও সত্য। কিন্তু যারা আসলে আন্দোলনটা করছে তাদেরকে বাদ দিয়ে যখন রাষ্ট্র বিশ্ববিদ্যালয় করতে যাবে, তখন যারা আন্দোলনের স্টেক হোল্ডার তারা কিন্তু বিপদে পড়বে। আমি দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি, আমি এখনো এই ক্যাম্পাসে আগামী 3 বছর আছি, সেশন জট সহ 4 বছর। আমি এই 3 বছর যখন ক্যাম্পাসে অধ্যয়ন করব, একই ক্যাম্পাসে কি দুইটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা থাকতে পারে? সিনিয়ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জুনিয়ররা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের, এটা তো আসলে পসিবল না। সো এই দ্বিপাক্ষিক আচরণ এবং মূলত আমরা একটা বিপদে পড়তে পারি আমাদের রেজাল্ট নিয়ে, আমাদের একাডেমিক জীবন নিয়ে। কারণ যাদের বিরুদ্ধে আমরা আন্দোলনটা করেছি, যে শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধে আন্দোলন করেছি, সেই সিন্ডিকেট এখনো সক্রিয়। আমরা যদি এই সিন্ডিকেটের ভিতরেই থাকি তাহলে তো আসলে আমাদের আন্দোলন করার প্রয়োজনীয়তা ছিল না। যেহেতু আমরা আন্দোলন করেছি, আমাদেরকে অবশ্যই কিছু সুযোগ সুবিধা তো পেতে হবে। আর আমাদের তো শিক্ষাটা দরকার, আমরা তো শিক্ষাটা চেয়েছি। এখন শিক্ষাটা যদি আমরাই না পাই, সুবিধা যদি আমরাই না পাই, তাহলে আসলে আমরা আন্দোলনটা করলাম কেন? রক্ত তো ঝরছে বর্তমান শিক্ষার্থীদের। যারা নতুন করে আসবে তারা যদিও ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে ঢুকবে, কিন্তু তথাপি আমার যেহেতু রক্ত ঝরছে, অবশ্যই আমার কিছু বেনিফিট, কিছু স্পেশাল পাওয়ার তো আমার থাকতে হবে। এই কারণে আমরা আজকে প্রেজেন্টিং করেছি। আর সবচেয়ে বড় কথা, খসড়া যেটা পাবলিশ করা হয়েছে, সেই খসড়ার মধ্যে আমরা কিছু অসঙ্গতি লক্ষ্য করছি। এর মধ্যে একটা অসঙ্গতি হচ্ছে আমাদের শুধু রানিং সেশন একটা 23-24 সেশন ক্যাপ করা হয়েছে। এটাকে অবশ্যই ওয়েলকাম, স্বাগত জানাই। কিন্তু আন্দোলন যখন শুরু হয় তখন প্রত্যেকটা সেশন থেকে স্পেসিফিকলি তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করা হয়েছে। তো আমরা বলতে চাই যে আমাদের সেশনগুলো, অর্থাৎ আমার 22-23 সেশন এবং সিনিয়রদের সেশন, তারাও মতামত দিয়েছে। আমি সিনিয়রদের সাথে মতামত দিইনি। আমি আমার সেশন থেকে বলতেছি, আমার সেশন 7 কলেজের শিক্ষার্থীরা চায় ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে পড়াশোনা করতে যায়, তবে মেন্টাল টর্চারটা সহ্য করতে না হয়। আমরা এখন কিন্তু মেন্টাল টর্চার সহ্য করি। আমাদেরকে পরীক্ষায় খাতা নাম্বার দেওয়া হবে না, আমাদেরকে রুখে দেওয়া হবে, আমরা কিভাবে এই ক্যাম্পাস থেকে বেরোই সেটা দেখে নেওয়া হবে। কারণ হাজার সত্য হলেও বিশ্ববিদ্যালয় হচ্ছে, এটা যেমন সত্য, ঠিক তেমন এটাও সত্য যে আমাদের বিরুদ্ধে এখনো চক্রান্ত চলছে। সেই চক্রান্ত যাতে কোনোভাবে সফল না হয়, এর একমাত্র উপায় হচ্ছে আমরা এখান থেকে বেরিয়ে যাওয়া, এই সিস্টেমটা থেকে আমরা বেরিয়ে যাওয়া। এই কারণে আমাদের আজকের দাবি যে অধ্যাদেশ জারির আগ পর্যন্ত, গেজেট প্রকাশের আগ পর্যন্ত আমরা যাতে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হতে পারি, সেই ব্যবস্থা করে গেজেটটা প্রকাশ করা হয়। আমরা দেখেছি যে শিক্ষকরা এবং স্টুডেন্টদের একটি গ্রুপও তারা ঢাকা কলেজের বা অন্যান্য যে কলেজগুলো রয়েছে সেগুলো, সেই কলেজগুলোর ঐতিহ্য নিয়ে বলছেন যে এতে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তারা তাদের ঐতিহ্য হারাবে। সেই বিষয়গুলো নিয়ে কি আপনার কিছু বলার আছে? আসলে ঐতিহ্যটা দেখেন কি, আপনার ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়েছে 1841 সালে। বাংলাদেশ বা এই পূর্বাঞ্চলের ইতিহাস যদি আপনি দেখেন, ইন্টারমিডিয়েটও ঢাকা কলেজ থেকে শুরু হয়েছে, অনার্সও ঢাকা কলেজ থেকেই শুরু হয়েছে। একটা আগে হইতে পারে, একটা পরে হইতে পারে, কিন্তু পরবর্তীতে দুইটা ঐতিহ্যই কিন্তু ডিফাইন করে একটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়, আরেকটাকে ঢাকা কলেজে রাখা হয়, এবং ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ নামে একটা কলেজ প্রতিষ্ঠিত করা হয়। পরবর্তীতে আবার ঢাকা কলেজ নামে এসে অনার্স এবং ইন্টার দুইটাকে যুক্ত করা হয়। এবং ঐতিহ্যের প্রশ্ন যদি আসে, আমার ঐতিহ্য তো সম্পূর্ণ ইন্টারমিডিয়েটের। ঢাকা কলেজ থেকে গত 100 বছরে কয়জন অনার্স থেকে অন্য কোনো ক্যাম্পাস না, ইন্টারমিডিয়েট অনার্স থেকে কয়জন জ্ঞানী বা কয়জন হচ্ছে গিয়া বিশ্ববিখ্যাত মানুষ বেরোইছে? হাতে গোনা কয়েকজন, এর বাইরে কেউ না। কারণ রাষ্ট্র আমার ঐতিহ্যকে মূল্যায়ন করতেছে, কিন্তু ঐতিহ্যের যে শিক্ষা প্রতিষ্ঠানে আমি পড়াশোনা করতেছি আমার শিক্ষাটাকে মূল্যায়ন করতেছে না। তো ওই জায়গায় আমার শঙ্কা। এই জন্য আমরা চাচ্ছি ঐতিহ্যটা নষ্ট হবে না, ঢাকা কলেজ ঢাকা কলেজই থাকবে, ইন্টারমিডিয়েটই থাকবে। কারণ ইন্টারমিডিয়েট যদি না থাকে ঢাকা কলেজের ঐতিহ্য থাকবে না, এটা চরম সত্য কথা। সেক্ষেত্রে আমরা অনার্সের শিক্ষার্থীরা এতটুকু নিশ্চয়তা দিতে চাই এবং রাষ্ট্রকেও বলতে চাই, আপনারাও ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদেরকে নিশ্চয়তা দিন, যাতে এই ঢাকা কলেজ এবং অন্যান্য ক্যাম্পাসে ইন্টারমিডিয়েট বলবৎ থাকে। এদেরকে যাতে কোনোভাবেই হুমকির সম্মুখীন না করা হয়। এরা প্রত্যেকটা ক্যাম্পাসের গর্ব। শিক্ষকদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? না, আমি বলি এখানে প্রত্যেকটা, যেহেতু আমরা কয়েকটা ডিভিশন, মানে হচ্ছে ডিভিশন বলতে আমরা কয়েকটা বিভাগে এখানে বিভক্ত, শিক্ষার্থী, শিক্ষক, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট, তারপর হচ্ছে সরকার কর্তৃপক্ষ, রাষ্ট্র কর্তৃপক্ষ। সেক্ষেত্রে বিভিন্ন দাবি দেওয়া থাকতে পারে। আমরা যেমন আমাদের দাবি দেওয়া জানাইছি, শিক্ষকরা শিক্ষকদের দাবি দেওয়া জানাইতে পারে। এতে আমাদের সাথে তাদের কোনো
যোগসাজশ নেই, বা হচ্ছে আমরা তাদের বিরোধিতা করতেছি না। আমরা যেমন আমাদের দাবিটা আদায় করে নিয়েছি, আমরা একেবারে চাইবো যে শিক্ষকরা যদি যৌক্তিক দাবির পক্ষে থাকে তো সরকার বিবেচনা করে দেখবে। শিক্ষকদের কোনো দাবির বিপক্ষে বা পক্ষে আমি কোনো কথা বলতে রাজি না। থ্যাংক ইউ ভাইয়া। ধন্যবাদ।